নমস্কার, আপনারা দেখছেন পিসি মিডিয়ার। আমার সাথে আছেন রাধাচরণ দেববর্মা, এডিসির প্রাক্তন সিএম। স্যার, অনেক অনেক স্বাগত আপনাকে। ধন্যবাদ, নমস্কার। এডিসি নির্বাচন শুরু হয়ে গেছে, আপনি নমিনেশনও দাখিল করেছেন এবং নমিনেশন দেওয়ার সময় একটা সামান্য গন্ডগোলের মতো হয়েছিল। আপনি সেটা নিয়ে খুব প্রকাশ করেছিলেন। কি হয়েছিল বিষয়টা? না, নমিনেশন যে কেউ দিতে পারে, দিবে। কিন্তু সেখানে বিজেপি তো নমিনেশন যেখানটায় দিতে যাবে, ওই একেবারে রাস্তার মুখে জড়ো হয়ে স্লোগান টুলোগান দেওয়া, এগুলো তো অশুভ, এটা অগণতান্ত্রিক। তারই প্রতিবাদ করছিলাম যে না, এটা তো, এবং 163 ধারা সেখানে বলবৎ আছে, ওইখানে জড়ো হওয়ার কোনো সুযোগই নাই। অথচ ওরা প্রায় 70-80 জন সেখানে জড়ো হয়ে নমিনেশন দিতে যাচ্ছি, কিন্তু আমাদের বলছে গো ব্যাক। এটা কিসের গণতন্ত্র? অবশ্য সন্ত্রাসদের কবরের গণতন্ত্র তো এটাই হবে, এর চাইতে আমরা আশাও করছি না। তারপরে আমরা যথারীতি আমাদের নমিনেশন ফাইল করলাম, এতে বড় বেশি কোনো অসুবিধা হয়নি। কি মনে হয়, এডিসিতে এবার সিপিএম খাতা খুলতে পারবে? না, খাতা খোলা নয় শুধু, সিপিএম এবার, আমি তো এটাই বলছিলাম কিছুক্ষণ আগে, যে 78 সালের পুনরাবৃত্তি যদি হয় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে। 78 সাল বলতে আপনারা তো নবীন, হয়তো সবটা জানেন না। 78 সালে 75 সালে জরুরি অবস্থা হয়েছে। আমাদের নেতা কর্মীদের সবাইকে গ্রেপ্তার করে ত্রিপুরা রাজ্য নয়, বেলুরে, আপনার হাজারিবাগ, এখনকার যে ঝাড়খণ্ড, আপনার চেন্নাই, ওই সমস্ত জেলখানাতে রেখে দেওয়া হয়েছিল। ভোটের ঠিক 3 মাস আগে তাদেরকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়। জেল থেকে এসে তারা ভোট ডিক্লেয়ার হলো, নমিনেশন ফাইল করলো। আমাদের পতাকা নাই, মিটিং নাই, মিছিল নাই, ওই টিনের সুঙ্গাতে করে বাজারে বাজারে আমাদের প্রার্থীরা বা নেতারা বক্তৃতা করেছে কিছু জায়গায়। তখন আমরাও আহ, খুব ইয়াং এরকম না, তবে আমাদের পরিবার পার্টির সাথে যুক্ত থাকাটা আমরাও দরাদরি করি। তো এই ছিল অবস্থা, একটা ফ্ল্যাগ নেই। অথচ কংগ্রেস তৎকালীন সময়ে যারা শাসক গোষ্ঠী, তাদের তো লোকারণ্য, ফ্ল্যাগ, ফেস্টুনে, মানে সাংঘাতিক অবস্থা। কিন্তু দেখা গেল ভোটের সময় আমরা ভোট গণে শেষ করতে পারলাম না। 60টার মধ্যে 56টা জিতলাম। সিপিএম বাম 4টা তৎকালীন টিএস তারা জিতেছে। মিটিং নাই এবারও, কারণ জীবনের অভিজ্ঞতা থেকে মানুষ দেখছে। আচ্ছা, এই যে ত্রিপুরা থেকে কেন ভোট দিবে বলুন তো? 5 বছর ওরা কেন ভোট দিবে? আর যদি ধরে নিতাম আগে শাসক, আগে যারা এটিসি পরিচালনা করছিলেন, তারা ব্যর্থতা, তারা চালাতে জানান না, তার জন্য এরকমটা হয়েছে। নতুন প্রার্থী এসছে, ঠিক আছে, তারা হয়তো করতে পারবে, কিন্তু এই লোকেরই তো আবার প্রার্থী হয়েছে। যে লোক চিফ এক্সিকিউটিভ মেম্বার ছিল পূর্ণচন্দ্র জামাতিয়া, যে লোক চেয়ারম্যান ছিলেন জগদীশ দেববর্মা, যে লোক এম এডুকেশন ছিলেন আপনার রবীন্দ্রনাথ দেববর্মা, যে লোক পিডব্লিউডি এম ছিলেন রোনাল দেববর্মা, যে লোক আপনার কি বলেন ওই কি ডিপার্টমেন্ট আছে, এটা তো আসলে এটার কোনো মূল্যও নাই। এই যে কমল কলাই, তারাই তো আবার নির্বাচিত হয়ে, তারাই তো আবার সিএম হবে, চেয়ারম্যান হবে না। তো তারা কি করবে? যারা পেনশনের টাকা দিতে পারে না, যারা কোন মাসে কত তারিখে বেতন হবে তার নিশ্চয়তা নেই, যারা তিলে তিলে যে এডিসি সম্পদটা গড়ে উঠেছিল, এই সম্পদটা পর্যন্ত লিজে খাওয়ার ব্যবস্থা করছে। একটা কাজ নাই 5 বছরে। 5টা তো দূরের কথা, আমি তো বলবো একটা দেখাক না। বরং আমরা যেটা তিলে তিলে গড়ে তুলছিলাম, এগুলি এখন টাটা কোম্পানির কাছে, জিন্দাল কোম্পানির কাছে, এসআর কোম্পানির কাছে, বিভিন্ন কোম্পানির কাছে 25 বছর 30 বছর লিজে এখন খাওয়া শুরু করে দিয়েছে। তো তারাই তো এখন আসছে, তারাই তো প্রার্থী হয়েছে না, তারা কি করবে? আপনাদের বিরুদ্ধে তো অভিযোগ, বিশেষ করে আপনি তো দীর্ঘ বছর এডিসির সিএম ছিলেন এবং বিজেপি মথা বারবার যেটা বলে যে 25 বছরের বামপন্থীর শাসনে এডিসিতে উন্নয়ন হয়নি, এডিসির মানুষকে ডিপ্রাইভ করে রাখা হয়েছে এবং এডিসিতে যে উন্নয়ন হওয়ার কথা ছিল সেটা লুটে পুটে খাওয়া হয়েছে, এমন তো অভিযোগ প্রায় উঠে আপনাদের বিরুদ্ধে। আপনি কোথাও দেখাতে পারবেন না সিপিএম বামফ্রন্ট
রাধাচরণ দেববর্মারা এডিসির টাকা লুটেপুটে খেয়েছে, এ কথা আপনার কোনো সোশ্যাল মিডিয়া বা চ্যানেলে আপনি দেখাতে পারবেন না। আমি চ্যালেঞ্জ করে বলছি, কারোর হিম্মত নাই। ত্রিপুরা মাথা বিজেপি বলছে, বিজেপি ত্রিপুরা মাথাকে বলছে, তারা অপরজনকে বলছে, কেউ বলছে তাদেরকে ওই বিশাল করে জেলখানায় ঢুকাবো, কারো কেউ বলছে তাকে এই জায়গায় ঢুকাবো, তাকে এইরকম করবো। কিন্তু আমাদের বলার সৎসাহস কারণ নেই। আপনি একটা রেকর্ড না না, দেখাতে পারবেন প্রতিনিয়ত তো না, না, বিজেপিরা বলে যে এডিসি না, তে দুর্নীতি এডিসি হয়েছে, কি বামফ্রন্টের আমলে না, এক কথা জনজাতিরা বঞ্চিত ছিল। এক কথা মানিক সাহকে আমি বলতে শুনি নাই। আমি কথা তাদের সেক্রেটারি বা প্রেসিডেন্ট তাদেরকেও কোথাও বলতে শুনিনি। আমি অন্ততপক্ষে আমার কানে আসে নাই, কোথাও সোশ্যাল মিডিয়াতে আমার নজরও আসে না। আর 25 বছর কিছু হয়নি যারা বলছে, ঠিক আছে 25 বছর কিছু হয়নি, 8 বছর কি হয়েছে বলুন তো? ঠিক আছে আমরা না করলাম না, আপনারা বলেন না কি হয়েছে, কি করেছেন আপনারা। 25 বছর কিছু না হলো, আমি একটা 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 করে আঙুল তুলে তুলে গনে গনে আমি হিসাব দিতে পারি, আমি দেখাতে পারি। মান্দাইতে কি হয়েছে 25 বছরে 100 বার আঙুল তুলে আমি হিসাব করে বলতে পারি। মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন আগে অবিচরা মধুচৌধুরী টোল স্কুলের একটা বাড়ি, নতুন বাড়ি ওই উদ্বোধন করতে গিয়েছিলেন। সেখানে তিনি বলছেন, 25 বছর ওরা যে কি করলো, অথচ এই 25 বছরে যেখানে বামফ্রন্ট টোল স্কুল করেছে, এই টোল স্কুলের একটা ঘর উদ্বোধন উনি করতে গেলেন। যে রাস্তায় উনি গাড়ি চড়ে গেলেন, এই রাস্তায় বামফ্রন্ট 25 বছরে হয়েছে। যে এলাকায়, ওই এলাকার পাশে অন্ততপক্ষে ঘনে ঘনে এই মধুচৌধুরী এলাকার 3 কিলোমিটার মতো অন্ততপক্ষে 4টা 5টা টোল স্কুল আছে। পূর্ব দিকে রাজতন্ত্রের টোল স্কুল, উত্তর দিকে বড়কাঠাল টোল স্কুল, পশ্চিম দিকে লেফুঙ্গা টোল স্কুল, তারপরে আপনার তার 4 কিলোমিটার দূরে শিবনগর বোরাখা টোল স্কুল। অথচ এবং তারই 1 কিলোমিটারের মধ্যে লেফুঙ্গা ব্লক হয়েছে, লেফুঙ্গা হাসপাতাল হয়েছে, লেফুঙ্গাতে আপনার ব্যাংক হয়েছে, লেফুঙ্গাতে বাজার হয়েছে, লেফুঙ্গাতে আপনার বিভিন্ন অফিস আদালত গড়ে উঠেছে। 8 বছর কি হয়েছে? 25 বছর খুমুলঙ্গে যেখানটায় গিয়ে, যে মাঠে ওরা গিয়ে, এখনো গ্রামে গঞ্জে যে মাঠে গিয়ে 25 বছরে কি হয়েছে, এই মাঠটা বামফ্রন্টের আমল। যে কমিউনিটি হলে গিয়ে গলা চড়িয়ে ফাটিয়ে বক্তৃতা করছে, এই হলটা বামফ্রন্টের আমলে। লজ্জা আছে তাদের? লজ্জা শরম আছে? যেখানটায় দাঁড়িয়ে কথা বলছে, এটা বামফ্রন্টের আমলে বলবার সময় একটু লজ্জাবোধ থাকার কথা না, শরম থাকার কথা না? আগরতলার কথাই বলেন না, আগরতলার কথাই বলেন না। টাউন হল থেকে, নজরুল ভবন থেকে আরম্ভ করে, আপনার রবীন্দ্র ভবন, শতবর্ষ ভবন থেকে আরম্ভ করে কোনটা ওরা করেছে? নির্লজ্জের মতো কথা বলছে। যে কোনো জায়গায় 25 বছরে কোথায় কি হয়েছে একটা একটা করে বলবো। আপনি চম্পু জেলা যান, আপনি হেজামারা যান, আপনি তোলাশিকর যান, আপনি মঙ্গিয়াকামি যান, আপনি দামসরা যান, আপনি খেদাসরা যান, আপনি করবগে যান। একটা হাই স্কুল করেছে 8 বছরে? না না, রাজনীতি বদ উদ্দেশ্যে যদি আপনি বলে থাকেন, সে আলাদা কথা। আচ্ছা, গত 5 বছর যে মতা এডিসি শাসন করলো, তাদের শাসনকালটা কিভাবে দেখছেন এবং কতটুকু উন্নয়ন করতে পেরেছে? না না, জিরো পারফরমেন্স। এটাতেই বললাম, এটাই দিয়ে আমি শুরু করলাম। তাদেরকে কেন মানুষ ভোট দেবে? 5 বছরে পাঁচ পয়সার কাজ যদি করে থাকতো, এই যে 5 বছরের শেষে কিছু রিগিনাই বিলি করেছে, সুতা বিলি করেছে, কম্বল বিলি করেছে, কোথাও কোথাও বাড়তি প্লাস্টিকের বাড়তি টালটি বিলি করেছে, এই তো করেছে। পরিবারের মধ্যেই তো 3 পার্টিতে আছে, কংগ্রেসে আছে, বিজেপিতে আছে, এখন মাথাতে আছে। কোথায় কোন সময় কোন পার্টিতে যাবে, এটা তো ভবিষ্যৎ বলতে পারে। তো পরিবারের মধ্যে যেখানে থামচা নাই, এখানে মানুষের জন্য থামচা কিসের ভিত্তিতে বলেন? কোথায় গ্রেটা পেপারল্যান্ড, কোথায় কি হবে, কোথায় এডিসি হেডকোয়ার্টার নাকি সুইজারল্যান্ড বানাবে। অবশ্য সুইজারল্যান্ডে গিয়ে দেখে এসছে, এটাকে বানানোর জন্য দেখে এসছে নাকি এনজয় করার জন্য দেখছে, ওরাই বলতে পারে। আচ্ছা, মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন বরাবরই বলেন থানসা রাখতে হবে, জনজাতিদের মধ্যে, তিপ্রাসাদের মধ্যে থানসা রাখতে হবে। কিন্তু দেখা যায় কিছুদিন আগে আমরা দেখলাম যে তিপ্রামাতা দলের থেকে লোকজনরা বিজেপিতে জয়েন করছেন এবং তাদেরকেও টিকিট দেওয়া হলো। বিশেষ করে যদি আমি অনন্ত দেববর্মনের কথা বলি, থানসা তো প্রথম যদি থানসা বলা হয়, পরিবার থেকে থানসাটা হোক।
বরং সে আমরাই বলছি, আমরা শুধু ত্রিপুরা থানচা, আমরা বলছি দুনিয়ার মতো দেখো, দুনিয়ার কর্তৃপক্ষ আমরাই প্রকৃত থানচার কথা বলছি, ওদের এটা মেকি থানচা। আচ্ছা, বিজেপি বলছে যদি এডিসিতে তারা ক্ষমতায় আসে তাহলে ট্রিপল ইঞ্জিনের সরকার হবে, কেন্দ্র, রাজ্য এবং এডিসিতে তিন স্তরীয় সরকার, ইঞ্জিনের সরকার হবে। আরে সেটাকে কিভাবে দেখছেন? ডাবল যে ইঞ্জিন, এটি তো ধাক্কায় ধাক্কা চালান লাগে, দেখছেন না? মহিলারা এই যে আপনার দড়ি দিয়ে বেঁধে টানতে হচ্ছে, পিছনে ঠেলা দিতে হচ্ছে, এই তো সরকার চলছে, এই তো সরকার। তবে হ্যাঁ, ট্রিপল ইঞ্জিন হলে ক্ষমতার শেয়ার হবে, লুটপাটের বাণিজ্যটা আর একটু সম্প্রসারিত হতে পারে, এতটুকু বলা যেতে পারে। জনগণের কপাল খুলবে না, যে তিমিরে আছে সাধারণ বিজেপি বলেন, সাধারণ মাথা বলেন। আরে আজকে আপনি দেখেন, আচ্ছা আপনাকে এক দুটো দৃষ্টান্ত আমি বলি, যদি এতই উন্নয়ন হয়, আচ্ছা মাধ্যমিক পরীক্ষার্থী যদি বলেন শিক্ষার কি হাল, 2018 সালে 49,000 মাধ্যমিক পরীক্ষার্থী ছিল। আপনি সোশ্যাল মিডিয়াতে, আরে ইউটিউবে আপনি সার্চ করে দেখেন, 2025 মাধ্যমিক পরীক্ষার্থী হয়েছে 29,000। এবার কত? এবার মাধ্যমিক পরীক্ষা কতজন পরীক্ষার্থী? কত? 32,404 জন এনরোল করেছে, পরীক্ষা দিয়েছে 31,000। পরীক্ষার্থীর সংখ্যা কমে গেছে। টোটাল পেনশন 4,19,000, এখন 3,79,000, প্রায় 40,000 কমে গেছে। 2018 আগে পরিযায়ী শ্রমিক ছিল, আমরা আমাদের কানে কোনোদিন আসছে, আপনার কেউ এত বক্তৃতা করেছে বিপ্লব দেব থেকে আরম্ভ করে ওই যে সুনীল দেব, তো কোনোদিনই বলে নাই যে হাজার হাজার পরিযায়ী শ্রমিক বামফ্রন্টে আমল হয়েছে, একটা রেকর্ড আপনি দেখাতে পারবেন না। কিন্তু আজকে 1.5 লক্ষের কাছাকাছি, 10,000 15,000 টাকা রোজগারি ছিল, রাজ্যান্তরিত হচ্ছে। ডাবল ইঞ্জিন, ট্রিপল ইঞ্জিন। 1,62,000 নিয়মিত অনিয়মিত কর্মচারী ছিল, এখন 1,16,17 ঠেকেছে। ডাবল ইঞ্জিন কোথায় 50,000 বছরে হবে ডাবল ইঞ্জিন? রেগা সহজ শ্রমজীবী মানুষের কাজকর্ম করতো, এগুলি পর্যন্ত আজকে কোথায় চলে গেছে। উৎসব অনুষ্ঠান হচ্ছে, এই যে কয়েকদিন পরে আসবে চৈত সংক্রান্তি, গড়িয়া গেছে, পৌষ সংক্রান্তি গেছে, বড়দিন। খবর নেওয়ার লোক আছে? খবর নেওয়ার লোক আছে কিভাবে উৎসব অনুষ্ঠান হচ্ছে? কেউ খবর নেয়? স্যার, বলছিলাম যে এই বুটের সময়ে পাহাড়ের মানুষ ডাইরেক্ট ফান্ডিং এর যে বিষয়টি উঠে আসছে, বারবার বিজেপি বলছে যে না না, ডাইরেক্ট ফান্ড তো ওই আপনার 125তম, এটা তো বিজেপি ঝুলিয়ে রেখেছে। পার্লামেন্টে বিল উঠেছে, রেকর্ড হয়েছে 125তম, ওইখানে 280 275 বলবৎ করার জন্য বলা আছে। 280 275 হলে টাকা আসবে, এটা ডাইরেক্ট ইনডাইরেক্ট আছে। ওই রাজ্য সরকার যেমন এখন 275 280 মোতাবেক টাকা পায়, আমরাও সেভাবে টাকা পাবো। এখানে ডাইরেক্ট আর ইনডাইরেক্ট কি আছে, সাংবিধানিক নিয়ম অনুসারে টাকা পাবে। এগুলো হলো পলিটিক্যাল স্টার, বুঝলেন নি? ও ডাইরেক্ট চলে আসবে একেবারে। আরে রাজ্য সরকার কোনোদিন বলে রাজ্য সরকার ডাইরেক্ট, আরে সাংবিধানিক যদি কাঠামো মতে যদি থাকে তাহলে সেরকম ভাবে হবে। স্যার, রোমান হরফের যে বিষয়টা, বিশেষ করে সেটা নিয়ে জনজাতীয় অংশের মানুষের মধ্যে সেটা নিয়ে অনেক কিছুটা খবর রয়েছে, আপনারা কি চাইছেন? না না, কক বড় হাজার হাজার বছর ধরে কক বড় ভাষাকে রাজবাড়ি থেকে অবহেলা করা হয়েছে। রাজবাড়ির লোকজন কক বড় জানান। 1600 খ্রিস্টাব্দে রত্নকিশোর মাণিক্যের আমলে বাংলা ভাষা এবং ফার্সি ভাষাকে রাজভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। কক বড় অনেক অত্যাচারিত, লাঞ্ছিত, বঞ্চিত হয়েছে। 1978 সালে বামফ্রন্ট সরকার আসার পর 1979 সালে 19শে জানুয়ারি কক বড় ভাষা স্বীকৃত হয়। যখন স্বীকৃত হয় তখন কোন স্ক্রিপ্ট হবে এই মর্মে হয়নি। ঠিক আছে, তখন তো স্কুল যা ছিল বাংলা মিডিয়ামেই ছিল। বাংলা আমার ভাইয়ের ভাষা, পাশের বাড়ির ভাষা, সেই হিসেবে আমরাও বাংলা বলতাম। ঠিক আছে, কক বড় বলতাম, বাংলা বলতাম, ঠিক আছে। তখন সবাই যারা এখনকার যারা দাবি করছে, তৎকালীন সময়ে তাদেরও যারা ছিলেন তারাও এটাকে মেনে নিয়েই বাংলাতেই লেখালেখি করেছে। বিজ্ঞান প্রযুক্তি উন্নতি হয়েছে, চাহিদা বেড়েছে, এখন নেট ইন্টারনেট কম্পিউটার আসছে,
সুবিধা কেউ কেউ মনে করে, একটা অংশ থেকে বলছে রোমান স্ক্রিপ্ট হলে ভালো। আমরা তো না করছি না। বামফ্রন্ট রোমান স্ক্রিপ্ট যারা লিখতে চাই লেখক, বাংলাতে যারা লিখতে চাই লেখক, এতে অসুবিধা নাই। এইভাবেই চলে আসছে। কিন্তু এখন এই ত্রিপুরা মথা তারাই খাল কেটে কুমির এনে এখন তারাই এই কুমিরের শিকার হচ্ছে। কিন্তু মুখ্যমন্ত্রী তো বারবার বলছেন যে রোমান হরফ হবে না, আপনারা না না, এডিসি এটাই তো আমাদের কাছে প্রশ্ন। এখানে মুখ্যমন্ত্রী বলছে, তুমি বলছো রোমান স্ক্রিপ্ট হবে, করতে চাই, তাহলে এই সরকারের সাথে কেন তুমি আসো? এই সরকারকে রোমান স্ক্রিপ্টের বিরুদ্ধে যারা কথা বলছে, এই সরকারকে কিভাবে তুমি মদত দিচ্ছ? এটাই তো আমরা জনগণের কাছে, জনগণ এটাই তো প্রশ্ন করছে ত্রিপুরা মথাকে, এটাই তো প্রশ্ন করছে। 7 বার জন্মগ্রহণ করলেও রোমান স্ক্রিপ্ট হবে না, যারা এই কথা বলছে এই সরকারকে তুমি কিভাবে, তাহলে তো তুমি তো এই সরকারকে মদত দিয়ে টিকে রাখছো যে না তুমি এই কথাটাই বলো। 1 2 নম্বর হলো, ঠিক আছে তুমি ত্রিপুরা মথা খুব রোমান স্ক্রিপ্টকে ভালোবাসো, তাহলে তুমি তো এডিসিতে প্রাইমারি স্কুল তো তোমার আন্ডারে আছে, 100% ক্ষমতা তোমার, 1600 স্কুল উপর স্কুল আছে, তাহলে তুমি এডিসিতে কেন রোমান স্ক্রিপ্ট চালু করলো না? তোমার কাছে যে দায়িত্ব আছে, তুমি তো দায়িত্বটা আপনি আসলে ধর্ম উপর কি শেখা, তাহলে তুমি কেন করলে না? তুমি রাজনীতি করার জন্য লাফালাফি করছো রোমান স্ক্রিপ্ট, তাহলে তুমি যেটা করতে পারো এটা কেন করছো না? তাহলে এটার মধ্যে রাজনীতি খেলাখেলি এটাই হচ্ছে মুখ্য। যারা রোমান স্ক্রিপ্টের বিরোধিতা করছে তাদেরকে মত দিচ্ছ, আবার তোমাকে যে দায়িত্ব দিচ্ছ তুমিও এই দায়িত্ব পালন করছো না। তুমি তো চালু করতে পারতো রোমান স্ক্রিপ্ট তোমার স্কুলে, তোমার তো এডিসি প্রায় 1600 উপর স্কুল আছে। স্যার, আমি একদম শেষে আপনার যে একটি বিষয় আমি প্রতিক্রিয়া দিতে চাইবো। মহামান্য সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছেন, যেখানে বলা হয়েছে যে এসসি একটি যারা আছেন তারা ধর্ম পরিবর্তন করবেন, তাদের যে ফেসিলিটি, এসসি ফেসিলিটি, সেটা বাতিল হয়ে যাবে। আপনি এই বিষয়ে কি বলবেন? এটা অত্যন্ত দুর্ভাগ্য, এটা অনুপ্রেত, এটা হওয়া উচিত না। এসটি এসসি ধর্মের ভিত্তিতে হয় না। এসসি এসটিটা তার ল্যান্ড, তার ল্যাঙ্গুয়েজ, তার কালচার, তার ইকোনমিক্যাল গ্রাউন্ড থেকে এসটি এসসি রিজার্ভেশনটা হবে। সংবিধানে এটা পরিষ্কার। কাজেই ধর্মীয় ভিত্তিতে রিজার্ভেশনটা হওয়ার কথা না, হয় না। যাই হোক, আমাদের পার্টি তো বলছে সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চ এটা পুনর্বিবেচনা করবার জন্য বলা হয়েছে। আমরা দাবি করছি এটা পুনর্বিবেচনা করা হোক, এটা কোনোভাবেই কাম্য না। আর এটা ঘটনা বিজেপি RSS এতদিন ধরে যা চাইছে তারই প্রতিফলন ঘটছে। কারণ গত বড়দিনে খ্রিসমাসের দিন জনজাতি সুরক্ষা মঞ্চের নামে ওরা বলছে যারা এসটি খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে তাদের এসটি সার্টিফিকেট বাতিল করতে হবে, তাদের সুযোগ সুবিধা বন্ধ করতে হবে, এই মর্মে তারা প্রকাশ্যেই বলছে। কাজে সুপ্রিম কোর্ট এই রায়ের মধ্যে তার রিফ্লেকশন আমরা দেখতে পাচ্ছি। এটা বলছি না যে বিজেপি RSS মদতে এটা হচ্ছে, এটা আমি মনে করি না। কিন্তু বিজেপি RSS যা চাইছে এটা হচ্ছে, এটার বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান, আমরা এটা কোনোভাবে মানব না। অনেক অনেক ধন্যবাদ স্যার আমাকে সময় দেওয়ার জন্য। তো এতক্ষণ আমার সাথে ছিলেন রাধাচরণ দেববর্মা, তিনি কার্যত বিভিন্ন বিষয়ে কথা বললেন। তো আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা এডিসির বুট কাভারে আছি এবং আরো নেতৃত্বের সাথে আমরা কথা বলবো, এডিসির বুটের হাল হকিকত জানবো, তাদের প্রতিক্রিয়া জানবো। ধন্যবাদ আমাদের সাথে।